নরহরি দাস উপেন্দ্রকিশোর রায়চৌধুরী চতুর্থ শ্রেণীর পাঠ্যক্রমের গল্পটি পড়া হয়ে গেছে আগের ভিডিওতে। এবার হাতে কলমের পরের অংশটা করব। 10 নম্বর থেকে হয়নি করা। 10 নম্বরে রয়েছে কি, বাক্য রচনা করো। মস্ত দিয়ে কি করা হবে? মস্ত দিয়ে বলবো হাতি মস্ত বড় জন্তু, বাঘ সিংহ বন্য জন্তু। চমৎকার দিয়ে হলো মেয়েটিকে চমৎকার দেখতে। বুদ্ধিমান হলো রাম একজন বুদ্ধিমান ছেলে। নিমন্ত্রণ, কারণ আমাদের বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে। এলোমেলো ঘটনাগুলিকে সাজিয়ে লেখো। 11 নম্বরে পরপর রয়েছে, এগুলোকে গল্পে অনুসারে আমরা পরপর সাজিয়ে লিখব। যেমন প্রথমে হবে, এখানে যেগুলো রয়েছে সেগুলো তো এলোমেলো সাজানো রয়েছে। প্রথমে হবে আমাদের ছাগলছানাকে ষাঁড়ের সঙ্গে বনে যেতে চাইলো। ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনে যেতে চাইলো। 3 নম্বরে খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না। 4 নম্বরে সেদিন রাতে একটি গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকলো। এইভাবে পরপর সাজিয়ে লিখতে হবে। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 12 নম্বরে 12-র 1-এ রয়েছে, এই গল্পে কাকে তোমার বুদ্ধিমান বলে মনে হয়েছে? তোমার এমন মনে হওয়ার কারণ কি? এই গল্পে কে বুদ্ধিমান সে তো সকলেই বুঝতে পারছে। এই গল্পে বুদ্ধিমান হলো ছাগলছানা, কারণ সে বিপদের সময়ও সাহস করে বুদ্ধি করে বিপদ থেকে বেরিয়ে আসতে পেরেছিল। সে নিজেকে সিংহের মামা নরহরি দাস বলে চেঁচিয়ে ছড়া বলেছিল যে সে নাকি এক গ্রাসে 50 বাঘ খায়। তাতেই বাঘটি ভয় পেয়ে গেছিল, দৌড়ে পালিয়েছিল। 12 নম্বরের 2-এর প্রশ্ন, বুদ্ধি যার বল তার, এই কথাটির সত্যতা প্রমাণিত হয়েছে এই গল্পে। এই রকম অন্য কোনো গল্প জানা থাকলে লেখো। আগের যে ক্লাসে পড়েছিলে সত্যি শোনা গল্প, সে চাষির ছেলেকে যে তার বুড়ো বাবা বুদ্ধি করে চাষের কাজে লাগিয়েছিল, সেই সত্যি শোনা গল্পটি এমন আরেকটি গল্প থেকে অন্তত 5টি সর্বনাম খুঁজে নিয়ে লেখো। 13 নম্বর 5টি সর্বনাম রয়েছে। এই 5 সর্বনাম কাকে বলে? যে বিশেষ্যর পরিবর্তে যে শব্দটি ব্যবহার করা হয়। এরকম সে, আমি, তুমি, সে, তারপর আমরা, তোমরা, এরকম শব্দ খুঁজে নিয়ে লিখবে। 14-র 1, ছাগলছানা গর্তের বাইরে যেতে পেত না। তার কারণগুলো এখানে লিখতে বলেছে। কারণ হলো ছাগলছানা গর্তের বাইরে যেতে পেত না কারণ তার মা বারণ করতো, তাই সে গর্তের বাইরে যেতে পেত না। ষাঁড় এসে বলল, এখন চলো বাড়ি যাই। কেন বলল? কারণ সন্ধে হয়ে গেছে, জঙ্গল ভয়ের জায়গা, তাই সে বাড়ি যেতে চাইল। সে ভাবলো, সে বলতে শিয়াল ভাবলো বুঝি রাক্ষস হবে। কারণ কেন ভাবলো এমন? না, অন্ধকারে সে গর্তের ভেতর ভালো করে দেখতে পায়নি, তাই সে ভাবলো রাক্ষস ছাগলছানাকে। 14-4, বাবা গো বলে সেখান থেকে শেয়াল কেন ছুটলো? কারণ সে নরহরি দাসের 50 বাঘ এক গ্রাসে কথাটি শুনে তার ভয় লেগে গেছিল, তাই সে বলে ছুটে পালিয়েছিল। বাঘ ভয়ানক রেগে বলল, বটে তার এত বড় আস্পর্ধা, এমন কথা কেন বলল বাঘ? কারণ নরহরি দাস বলেছিল যে শিয়াল এসে বলেছিল, নরহরি দাস বলেছে 50 বাঘে তার এক গ্রাস। এই কথা শুনে তার বাঘের ভীষণ অহংকারে লেগেছিল এবং সে তখন খুব রেগে গেছিল। 15 নম্বর প্রশ্নে রয়েছে, নিচের বাক্যগুলিতে কোন কোন ভাব প্রকাশ পেয়েছে তা লেখো। বিস্ময় না ইচ্ছা না প্রশ্ন, বিবেক উপদেশ না পরামর্শ বা নির্দেশ নাকি ভয়? প্রশ্নের কথাগুলো বলি। 15 নম্বরের 1-এ, হ্যাঁ গা তুমি কি খাও? এটা কি কোন ভাব প্রকাশ পেয়েছে? এটা প্রশ্ন। এটা এই যে প্রশ্ন, এটা লিখতে হবে।
এখানে প্রশ্ন, আমাকে সেখানে নিয়ে যেতে হবে, এটা হলো নির্দেশ। এই যে নির্দেশ, যাস নে, ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে, এটা হলো উপদেশ। এই যে উপদেশ। এখন চলো বাড়ি যাই, এটা হলো ইচ্ছা। শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট, এটা হলো ভয়। কি ভাগ্নে, এই গেলে আবার এখনই এত ব্যস্ত হয়ে ফিরলে যে, এটা হলো বিস্ময়। গল্পটিতে কে কোন সময় কি করছিল তা লেখো। এরকম ছাগলছানার মা ছাগলছানা বিভিন্ন সময় কি করছিল গল্প পড়ে তোমরা এই বক্সে লিখবে। 17, শক্তি, বুদ্ধি ও কাজের বিচারে বাঘ, শিয়াল ও ছাগলছানার আচরণ কেমন তা লেখো। শক্তি, শক্তি হিসেবে যদি আমরা বাঘের ধরি, প্রথমে রয়েছে বাঘ, বাঘের ধরি, শক্তি হিসেবে বাঘের শক্তি আছে কিন্তু বুদ্ধি অতটা নেই। এরপর হলো শিয়াল, শিয়ালের শক্তি খুব বেশি নেই কিন্তু শিয়ালের চালাকি বুদ্ধি আছে, কিন্তু তাকেও সঠিক বুদ্ধি দিয়ে হারানো যায়। ছাগলছানার কীরকম আচরণ, ছাগলছানার শক্তি একদম নেই কিন্তু তার সঠিক বুদ্ধি ছিল, তাই তার কাজগুলো ঠিক হতো, সেই কাজগুলোর দ্বারা সে বিপদ থেকে বেঁচে বেরিয়ে আসতে পারত। কিন্তু শিয়ালের অতি চালাকি বুদ্ধি সত্ত্বেও সে বিপদের মধ্যে পড়ে গেল। আর বাঘ অতটা শক্তি আছে কিন্তু বুদ্ধিও আছে কিন্তু অতটা বুদ্ধি নেই বলে সে বোকার মতো আচরণ করলো। নিম্নলিখিত অংশে উপযুক্ত ছেদ, ছেদ মানে দাঁড়ি, দাঁড়ি চিহ্ন, হ্যাঁ, আর জ্যোতি চিহ্ন মানে কমা। এই যে একটুখানি কথা বলতে বলতে আমরা যে একটুখানি থামি সেটা হলো জ্যোতি চিহ্ন দিয়ে বোঝাতে হয়। আর ছেদ হলো আমরা বেশ খানিক্ষণ একদম থেমে গেলাম কথাটা বলে, সেটা আবার তারপর একটু বাদে আবার আরেকটা বাক্য শুরু করব, তখন আমরা ছেদ চিহ্ন দিই। তাহলে এটা কি হবে, খেয়ে তার পেট এমন ভারী হলো যে, এখানে হবে জ্যোতিচিহ্ন, সে আর চলতে পারে না, দাঁড়ি মানে ছেদ। সন্ধে হলে ষাঁড় এসে বলল, জ্যোতিচিহ্ন, এখন চলো বাড়ি যাই, ছেদ, ছেদ চিহ্ন। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে, জ্যোতিচিহ্ন, সে চলতেই পারে না, দাঁড়ি মানে ছেদ চিহ্ন। তাই সে বলল, তুমি যাও, জ্যোতিচিহ্ন, আমি কাল যাব, দাঁড়ি মানে হলো ছেদ চিহ্ন। এইভাবে ছেদ চিহ্ন জ্যোতিচিহ্নটা বইয়ের গল্প থেকে দেখে দেখে লাইন ধরে ধরে পড়তে পড়তে শিখে নিলে তোমরা নিজেরাই বুঝতে পারবে কোথায় ছেদ চিহ্ন বসে, কোথায় জ্যোতিচিহ্ন বসে, সেই মতো দেখে তোমরা এইখানে করবে। এইভাবে তোমাদের লেখা প্র্যাকটিস হয়ে যাবে। 21 নম্বর প্রশ্নে, গল্পে কোন কোন প্রাণীর নাম খুঁজে পেলে। গল্পে আমরা ছাগল, ষাঁড়, বাঘ, সিংহ, ভালুকের কথা পেয়েছি। এদের খাদ্য, বাসস্থান এবং স্বভাব উল্লেখ করো। ছাগল এটা হলো গৃহপালিত, এরা গ্রামে থাকে, মানুষের পাশাপাশি থাকে। আর ষাঁড়ও তাই, মানুষের আশেপাশেই থাকে সবসময়, এরা গৃহপালিত, এরা গ্রাম অঞ্চলে থাকে। আমরা ছাগলকে শহরেও দেখতে পাই কিন্তু মোটামুটি গ্রাম অঞ্চলে থাকে, মানুষের পাশাপাশি গৃহপালিত। আর বাঘ, সিংহ হলো বন্য জন্তু, এরা জঙ্গলে থাকে। ভাল্লুকও তাই, এরা বনে থাকে। আর বাঘ সিংহের খাদ্য হলো অন্য প্রাণী, মানুষও বলতে পারো। ছাগল খায় ঘাস পাতা, ষাঁড়ও তাই ঘাস পাতা খায়। ভাল্লুক কিন্তু ফলমূল খায়। এইভাবে তাদের খাদ্য ও বাসস্থান, এই উত্তরগুলো এইভাবে গুছিয়ে লিখতে হবে।
22 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 22-1, ছাগলছানার মা তাকে কিভাবে সাবধান করত, তার ভয় কাটলো কিভাবে? এই প্রশ্নের উত্তরে বলবে ছাগলছানার মা তাকে গর্তের বাইরে যেতে বারণ করতো, বলতো যাস নে, ভালুক ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহ খেয়ে ফেলবে। ছাগলছানা ভয় কিভাবে কাটলো? এই প্রশ্নের উত্তরটা, তার ভয় কাটলো কি করে, এই প্রশ্নটার উত্তরে হলো ছাগলছানা একটু বড় হতে, তার ভয়টা একটু কমতে সে মা অন্য কোথাও গেলে গর্ত থেকে উঁকি মেরে দেখত। একদিন গর্তের বাইরে এসে একটা ষাঁড়কে দেখলো, তার সঙ্গে কথা বলে তার ভয়টা অনেকখানি কেটে গেল। 2, বনে সন্ধে হয়ে এলে সেখানে কোন পরিস্থিতি তৈরি হলো? বনে সন্ধে হয়ে এলে ষাঁড় ঘাস খাওয়া বন্ধ করে বাড়ি যেতে চাইল। সে তো রোজ খায়, সে জানে কোন সময় সন্ধে হয়ে গেলে বনে এবার বাড়ি ফিরতে হবে, আর বনে থাকা যাবে না। কিন্তু ছাগলছানা তো জানে না, ছাগলছানা অনেক ঘাস খেয়ে আর চলতে পারছিল না বলে বনে একটা গর্ত দেখতে পেয়ে সেখানে রয়ে গেল। তাহলে উত্তরে কী লিখবে? বনে সন্ধে হয়ে এলে ষাঁড় ঘাস খাওয়া বন্ধ করে বাড়ি যেতে চাইলো, কিন্তু ছাগলছানা অনেক ঘাস খেয়ে আর চলতে পারছিল না বলে বনে একটা গর্ত দেখতে পেয়ে সেখানে রয়ে গেল। ছাগলছানাকে শিয়াল ভয় পেল কেন? ছাগলছানাকে অন্ধকারের মধ্যে শিয়াল ভালো করে দেখতে পায়নি, গর্তের মধ্যে তাকে অন্ধকারে রাক্ষস মনে করেছিল। বাঘের ওপর শিয়ালের রাগ হওয়ার কারণ লেখো। বাঘের ওপর শিয়ালের রাগ হয়ে গেছিল কারণ নরহরি দাসের ভয়ে বাঘ শিয়ালকে লেজে বেঁধে যখন জোরে দৌড়ে পালালো, তখন শিয়াল বেচারা মাটিতে আচার খাচ্ছে, কাঁটার আঁচড় খাচ্ছে, ক্ষেতের আলের ঠক্কর খেয়ে নাজেহাল অবস্থা। শিয়ালের কথাতে বাঘ কোনো কথাই বাঘ কানে নিচ্ছিল না, সে শুধু ছুটছে আর ছুটছে। শিয়ালের সেদিন ওই লেজে বাঁধা অবস্থায় খুব সাজা হয়েছিল, সেই থেকে বাঘের উপর শিয়ালের খুব রাগ হয়ে গেছিল। তাহলে নরহরি দাস গল্পটার হাতে কলমে এইখানেই শেষ হলো। এই হাতে কলমে অংশটা অনেকখানি বড়, এগুলো পরপর করলে খুব ভালো করে পড়লে তোমাদের প্রশ্নের উত্তর দিতে কোনো অসুবিধে হবে না। আর এখানে দেখো অনেকগুলি শব্দার্থ দেওয়া রয়েছে, মানে চমৎকার মানে সুন্দর, একই, এটা হলো সমার্থক শব্দ। চমৎকার মানে সুন্দর, রাক্ষস মানে দৈত্য, গ্রাস হাত দিয়ে মুখে তোলা নির্দিষ্ট পরিমাণ খাদ্যদ্রব্য। আমরা বলি না এই গ্রাসটা মুখে তোল, ভাতের গ্রাসটা, তাই সেইটা। স্পর্ধা শব্দের কথ্যরূপ দম্ভ। আস্পর্ধা মানে খুব সাহস, দম্ভ। বিনিময়ের মাধ্যম, এক ধরনের মুদ্রা। আমরা যেমন টাকা পয়সা ব্যবহার করি না, আগে কড়ি দিয়ে জিনিসপত্র কেনাকাটা হতো। কড়ি। আর ক্ষেত মানে হলো জমি, আল হলো এক জমি থেকে তার পাশের জমিকে আলাদা করার জন্য নির্দিষ্ট ছোট বাঁধ। এরম উঁচু করে মাটি দিয়ে উঁচু করে আল দেওয়া হয় একটা ক্ষেত থেকে আর একটা ক্ষেতের মাঝখানে। তোমরা ট্রেনে করে যখন কোথাও যাবে তখন আশেপাশে দেখতে পাবে এইভাবে আল দিয়ে ক্ষেতগুলোকে কেমন চৌকো করে আলাদা করে যায়, দেখতে খুব সুন্দর লাগে। ঠক্কর মানে ধাক্কা বা হোঁচট। আমরা ঠক্কর খাই কোথাও যেতে গেলে, একটা উঁচু পাথরে বা কি ভাঙা ফুটপাতে যখন হোঁচট খাই, ধাক্কা খাই, সেই রকম ধাক্কা হোঁচট। সারা হলো মানে অস্থির হলো, এখানে এই অর্থে ব্যবহার হচ্ছে। আর সাজা মানে হলো শাস্তি। তাহলে হাতে কলমে অংশটা পুরো হয়ে গেল। নরহরি দাস তাহলে এখানেই শেষ। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সুন্দর করে পড়বে, তাহলেই মুখস্থ থাকবে।